নমস্কার। আজ আমি আপনাদের সামনে একটা ভিডিও প্রকাশ করছি। সেই ভিডিওটাতে আমাদের ভারতবর্ষের সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকার এবং কর্তব্য সন্নিবিষ্ট আছে, ভারতবর্ষের সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকার এবং কর্তব্য কথা বলা রয়েছে, সেই অধিকার এবং কর্তব্যগুলি কী সেগুলি আমাদের পশ্চিমবাংলার জনসাধারণের জন্য আমি এগুলি তুলে ধরার চেষ্টা করছি। কারণ আজকে আমাদের পশ্চিমবাংলার যে অবস্থা, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, পশ্চিমবাংলার যে উদ্ভূত সমস্যার সৃষ্টি হয়েছে আমার তিলোত্তমার ধর্ষণকে কেন্দ্র করে, সেইটা সারা পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। এখানে আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের গবেষক আছি, আমাদের একটা বড় দায়িত্ব বর্তায় যে আমাদের ছেলে মেয়েদের বা আমাদের রাজ্যের বাংলা ভাষাভাষী যারা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, তাদের মৌলিক অধিকার কী আছে, মৌলিক কর্তব্য কী আছে এবং আইনের কী প্রভিশন। মনে রাখতে হবে, সংবিধান হচ্ছে দেশের মৌলিক আইন। এই সংবিধানে কী বলা রয়েছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরার চেষ্টা করি। নমস্কার। আমি আজকে আপনাদের সামনে আমাদের ভারতবর্ষের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার এবং নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে বর্তমানে যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমার আজকের এই ভিডিওটি। আমি অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র এবং দীর্ঘদিন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আমি গবেষণা করছি। সেখান থেকে এবং আমার যে লেখালেখি রাষ্ট্রবিজ্ঞানকে কেন্দ্র করেই, সমস্ত আমার যে লেখা, যে 18টা বই এবং যে শতাধিক আমার আর্টিকেল এবং আমার যে লেকচার, সমস্তই রাষ্ট্রবিজ্ঞানকে, আমার সোশ্যাল সায়েন্সকে কেন্দ্র করে। তো আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞানের গবেষক, তাদের আজকের পশ্চিমবাংলার যে অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় তাদের এগিয়ে আসা উচিত জনগণকে আরও একটু অ্যাওয়ার করার জন্য। আমাদের পশ্চিমবাংলার জনগণ যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট সচেতন এবং যথেষ্ট অগ্রগতি সম্পন্ন। তো তথাপি আমাদের ভারতের সংবিধান হচ্ছে দেশের মৌলিক আইন। এই সংবিধানের মধ্যে আমাদের কি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে, শুধু মৌলিক অধিকার বললে চলবে না, আমাদের মৌলিক কর্তব্য কি আছে সেইগুলিও আমাদের জানা দরকার। আমার মনে হয় আমার পশ্চিমবাংলায় যদি 10 কোটির মতন জনসংখ্যা হয় আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে, তাহলে আমার মনে হয় যে 10 কোটির মধ্যে 1 কোটি লোক সম্পূর্ণভাবে অবহিত নয় আমাদের সংবিধানের মৌলিক অধিকার কি আছে এবং আমাদের কর্তব্য কি আছে। কারণ আমি যে সমস্ত বক্তৃতা এবং যে সমস্ত কথোপকথন আমি শুনতে পাই এবং আমরা সাধারণ মানুষ যারা শুনতে পাই আমাদের রাজনৈতিক নেতাদের কণ্ঠে এবং বহু মানুষের কণ্ঠে, যারা বিশেষ করে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন, তাদের কণ্ঠে যে সমস্ত কথা আমরা, তাদের ভাষণে, তাদের বক্তৃতার মধ্যে যে সমস্ত কথা আমরা শুনতে পাই, সেই কথাগুলি আদৌ সংবিধান স্বীকৃত কি না, সংবিধানে কি বলা রয়েছে আমাদের রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেখানে আমাদের সংবিধান কতটা আমাদের অধিকার দিয়েছে, আমাদের রিজনেবল রেস্ট্রিকশনস কী আছে বা যুক্তিসঙ্গত বাধা নিষেধ কী আছে। শুধু এই অধিকার এবং অধিকারগুলি বললেই হবে না, অধিকারের সাথে সাথে আমাদের প্রত্যেকটা ভারতীয় নাগরিকের, বিশেষ করে আমার পশ্চিমবাংলার জনসাধারণের জন্য বলা, এটা তাদের জানা প্রয়োজন যে আমাদের কর্তব্য কী রয়েছে। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তাদেরকে পড়তেই হয় মৌলিক অধিকার এবং কর্তব্য, কিন্তু যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, অন্যান্য বিষয়ের ছাত্র, শিক্ষক, অধ্যাপক এবং অন্যান্য পেশার লোক, তারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবহিত না। তাদের সকলের জন্য এবং বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম, যাতে তারা দেখে এবং তারা বুঝতে পারে যে আমাদের অধিকার, আমাদের সীমানা কতটা এবং আমাদের কর্তব্য কি আছে। ঠিক আছে, আমাদের ভারতের প্রথমে আমি শুরু করছি আমাদের ভারতবর্ষের
মৌলিক অধিকার সম্পর্কে। মৌলিক অধিকার কেন বলা রয়েছে? অন্যান্য অধিকারের চেয়ে মৌলিক অধিকারগুলি এর বিশেষত্ব এই যে এই মৌলিক অধিকারগুলি সংবিধান কর্তৃক স্বীকৃত, এবং এই অধিকারগুলি যদি আমাদের লঙ্ঘিত হয় তাহলে তা আদালতের দ্বারস্থ হয়ে তার প্রতিবিধান করার ব্যবস্থা আছে। ঠিক আছে, এই জন্যেই এই অধিকারগুলিকে বলা হচ্ছে মৌলিক অধিকার। পৌর অধিকার আছে, তারপরে আমাদের সাধারণ অধিকার আছে। সেই অধিকারগুলির চেয়ে মৌলিক অধিকার মৌলিকভাবে পৃথক, এবং মৌলিক অধিকার হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। মৌলিক অধিকার হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। মৌলিক অধিকার কত নম্বর ধারায় বলা রয়েছে? সংবিধানের 3য় অধ্যায়ে 12 থেকে 35 নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে মৌলিক অধিকারগুলি। এবং মৌলিক অধিকারগুলি কি কি আমরা সংক্ষেপে আলোচনা করে নিই, যাতে আপনারা বুঝতেও পারেন সকলে এবং জানতেও পারেন মৌলিক অধিকারগুলি কি কি। মৌলিক অধিকারগুলি সম্পর্কে তাহলে আমি বলা শুরু করছি। দেখুন, আমাদের মৌলিক অধিকার, প্রথমে সংবিধান যখন তৈরি হয় তখন মোট 7টি মৌলিক অধিকার ছিল। কি কি 7টি মৌলিক অধিকার ছিল? রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারায়। রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার 19 থেকে 22। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 25 নম্বর ধারায়। তারপরে রাইট টু 23 থেকে 24 নম্বর ধারায়। আর রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারায়। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অর্থাৎ সাংস্কৃতিক এবং শিক্ষা সংক্রান্ত অধিকার 29 এবং 30 নম্বর ধারায়। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস 32 নম্বর ধারায়। আর ফান্ডামেন্টাল রাইটস of Indian constitutions are given by articles 12 to 35 of the constitution। ঠিক আছে, কিন্তু আর্টিকেল 12 নম্বর যে আমাদের অধিকারটি, আর্টিকেল 12তে যে অধিকারটি ছিল সেইগুলি ডিফাইন্স করছে দ্য স্টেট, অ্যান্ড আর্টিকেল 13 ডিফাইন্স দ্য লজ কনস্টিটিউয়েন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, এইবার আমাদের বর্তমানে যে মৌলিক অধিকারগুলি আছে আমাদের, সেটা হচ্ছে 1 রাইট টু ইকুয়ালিটি আমি বললাম, রাইট টু ফ্রিডম 3 রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন 4 রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন 5 কালচারাল অ্যান্ড কনস্টিটিউশনাল রাইটস, আর 6 হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এই 6টি অধিকার আমাদের বর্তমানে আছে। আর সম্পত্তির অধিকার যেটি ছিল সেইটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ভারতীয় সংবিধানে এখন মোট 6টি অধিকার ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য নির্দিষ্ট করা আছে। এইবার আমি প্রথমে বলছি রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ 14 নম্বর ধারায় আমার যে সমতার অধিকার বলা রয়েছে। আমি সমস্ত অধিকারগুলি ধীরে ধীরে আপনাদের সামনে বলবো, এবং সেই অধিকারগুলি আপনাদের একটু বিশ্লেষণ করারও চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে অধিকারগুলি কি কি। ঠিক আছে, 1 হচ্ছে মৌলিক অধিকার, সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারায় বলা রয়েছে। 14 নম্বর ধারায় বলা রয়েছে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সকলেই আইন কর্তৃক সমানভাবে সংরক্ষিত। ইকুয়ালিটি বিফোর দ্য ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। ঠিক আছে, তাহলে 14 নম্বর ধারায় বলা রয়েছে আইনের দৃষ্টিতে আমরা সকলেই সমান। আমাদের সকালবেলা একজন এক মাস্টারমশাই জিজ্ঞেস করছিলেন আমার স্কুলের যে, স্যার আইনের দৃষ্টিতে সকলেই সমান, তাহলে আপনি যে আইনের কথা বলছেন, সকালবেলা আমি টিচারদের সাথে আজকে ডোমেস্টিক ভায়োলেন্স না, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট 2013 ওই নিয়ে আলোচনা করছিলাম, এবং যে আইসিসি ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বা সমস্ত প্রতিষ্ঠানে, সরকারি হোক বেসরকারি হোক, সমস্ত প্রতিষ্ঠানে ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটি গঠন করার কথা। সেই ইন্টারনাল কমিটি গঠন সংক্রান্ত বিষয়েই আমি টিচারদের সাথে কথা বলছিলাম। আমরা কমিটি গঠনও করেছি ইতিমধ্যেই। তো প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইন্টারনাল কমিটি, কিন্তু ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি গঠন করতে হবে যেখানে মহিলারা কাজ করছে। ঠিক আছে, তো যাই হোক, আমি সেখানে সেই বিষয়ে আজকে আলোচনা করছি না। তো সকলেই আইনের দৃষ্টিতে সমান এবং সকলেই আইন কর্তৃক সংরক্ষিত, সেটা একজন সাধারণ নাগরিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত। 15 নম্বর আর্টিকেল বা 15 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র কোনো নাগরিকের সাথে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মের স্থানের ভিত্তিতে কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। অর্থাৎ রাষ্ট্রের চোখে পুরুষ, মহিলা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই সমান। ঠিক আছে,
কোনো এই সময় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে কোনো কারোর প্রতি রাষ্ট্র বৈষম্যমূলক আচরণ করতে পারবে না, আর্টিকেল 15-তে বলা রয়েছে। ঠিক আছে, মৌলিক অধিকার কিন্তু মানুষের প্রত্যেকটি নাগরিকের। 16 নম্বর আর্টিকেল বা 16 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে যে সরকারি চাকুরিতে সব নাগরিকদের সমান সুযোগ সুবিধা দেওয়া হলো। সরকারি চাকুরির ক্ষেত্রে সমস্ত নাগরিক কিন্তু সমান সুযোগ সুবিধা পাবে। কেরালার লোকেরও যে সুবিধা, হিমাচল প্রদেশেরও সেই সুবিধা, আবার মণিপুরের লোকেরও সেই সুবিধা। ঠিক আছে, 17 নম্বর ধারা বলা রয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হলো। আমাদের আনটাচেবিলিটি আর্টিকেল 17-এ বলা রয়েছে যে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ করা হলো। আর্টিকেল 18, 14 থেকে 18 নম্বর রাইট টু ইকুয়ালিটি ছিল। 18 নম্বর ধারায় বলা রয়েছে যে সামরিক বা শিক্ষাক্ষেত্র ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে উপাধি এবং উপাধি গ্রহণ এবং ব্যবহার নিষিদ্ধ করা হলো। আগেকার দিনে ছিল না, আগেকার দিনে নানান রকমের উপাধি ছিল, সেই উপাধিগুলি রায় বাহাদুর এই রকম সব উপাধি, সেই উপাধিগুলি কিন্তু নিষিদ্ধ করা হলো। ভারতীয় সংবিধান দ্বারা অনুমোদিত সাম্যের অধিকারের ব্যতিক্রমটি হলো যে রাষ্ট্রপতি বা রাজ্যপাল কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। এটা মনে রাখতে হবে। আমাদের পশ্চিমবাংলার রাজ্যপালকে কেন্দ্র করে একটা অভিযোগ উঠেছে, কিন্তু ভারতের সংবিধানে বলা রয়েছে যে কোনো রাষ্ট্রপতি এবং রাজ্যপাল আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন ভারতবর্ষের পদাধিকার যতদিন তিনি ক্ষমতায় থাকবেন। ঠিক আছে, তাহলে সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর আমরা বললাম। এইবার আমরা বলবো 19 থেকে 22 নম্বর ধারায় আমাদের স্বাধীনতার অধিকার। খুব গুরুত্বপূর্ণ এটা, স্বাধীনতার অধিকার। আমরা সকলে স্বাধীনতার কথা বলি, ফ্রিডমের কথা বলি, স্বাধীনতার কথা বলি না? তো স্বাধীনতাটা আমাদের ভারতবর্ষের নাগরিকরা, বিশেষ করে সমস্ত জনসাধারণ এই সাম্যের অধিকার বলছে আমাদের অধিকার তো আছে, আমাদের সকলের স্বাধীনতা আছে। ইয়েস, স্বাধীনতা আছে। স্বাধীনতার আছে যেমন, সেক্ষেত্রে একটা জিনিস প্রথমেই মনে রাখতে হবে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে বলা রয়েছে যে ওয়ান্স ফ্রিডম, একজনের স্বাধীনতা ক্যানট বি ডান অর ক্যানট বি অ্যাকমপ্লিশড বাই দ্য আনফ্রিডম অফ আদার্স। অপরের অস্বাধীনতার বিনিময়ে কিন্তু ওয়ান শুড নট এনজয় ফ্রিডম। মানে আমার স্বাধীনতা আছে বলে আমি যা খুশি বললাম, যা খুশি করলাম, যা কিছু করলাম, যেখান দিয়ে রেড লাইট আছে সেখান দিয়ে আমি গাড়ি চালিয়ে দিলাম, তারপরে আইন আছে হেলমেট পরে মোটর বাইক চালানো, আমি হেলমেট ছাড়া গাড়ি চালালাম, আমার স্বাধীনতা আছে, আমার যে কোনো জায়গায় যাওয়া, যে কোনো স্থানে যাওয়া, আমি কাউকে না বলে, না পারমিশন নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর ঘরে, সরাসরি রাষ্ট্রপতির ঘরে, সরাসরি প্রধানমন্ত্রীর ঘরে চলে গেলাম, যা খুশি বললাম, যা খুশি করলাম, আমরা করতে পারি না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে মৌলিক অধিকারে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। সেই জন্যে আমার বিশেষ করে বলা নাগরিকদের, আমার পশ্চিমবাংলার ভাই বোনেদের কাছে এবং পশ্চিমবাংলার জনসাধারণের কাছে বিশেষ করে বলা, এই মৌলিক অধিকার যেটা স্বাধীনতার অধিকার নামে পরিচিত, এবং স্বাধীনতার অধিকার নামে আমাদের যে স্বাধীনতার অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে, সেটা 19 নম্বর থেকে 22 নম্বর ধারায় এটা বর্ণনা করা রয়েছে। প্রথমে 19 নম্বর ধারায় 6 প্রকারের স্বাধীনতার কথা বলা রয়েছে। এক হচ্ছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। মনে রাখবেন, বাক ও মানে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। নাম্বার 2, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়া। তার মানে ভারতবর্ষের প্রতিটি নাগরিক যে কোনো স্থানে নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণভাবে, নিরস্ত্র, কোনো অস্ত্রশস্ত্র না নিয়ে নিরস্ত্রভাবে এবং শান্তিপূর্ণভাবে সমবেত হতে পারবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে সংঘ ও সমিতি গঠন করার অধিকার। যে কোনো সংঘ, কেউ ক্লাব গঠন করলো, কোনো সমিতি গঠন করলো, করতে পারে। ভারতবর্ষের যে কোনো মানুষ এটা করতে পারে। 4 হচ্ছে ভারতের সর্বত্র রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট। আমাদের ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে। ঠিক আছে, আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। 5 নম্বর কি, ভারতের যে কোনো অঞ্চলে আমরা স্বাধীনভাবে বসতি স্থাপন করতে পারি, যে কোনো জায়গায়। আমার এতদিন কিন্তু 35A এর অধীনে আমাদের আর্টিকেল 370 এবং 35A এটা রিভোক করা হলো, তুলে নেওয়া হলো আইনের মাধ্যমে। তো এর আগে পর্যন্ত আমরা কিন্তু ভারতবর্ষের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করা, বসবাস স্থাপন করা, বাড়ি বানানো, জমি কেনা ইত্যাদি করতে পারতাম, এক্সেপ্ট কাশ্মীর।
এখন সেটাও সম্ভব। ভারতবর্ষের প্রতিটি নাগরিক ভারতবর্ষের সর্বত্র, ভারতবর্ষের ভৌগোলিক ভূখণ্ডের মধ্যে সর্বত্র কিন্তু তারা বসতি স্থাপন করতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, যে কোনো সংঘ বা সমিতি গঠন করতে পারবে, যে কোনো জায়গায় শান্তিপূর্ণ বা নিরস্ত্রভাবে সমবেত হতে পারবে, এবং বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা আমাদের প্রত্যেকটি নাগরিকের আছে। ঠিক আছে, এবার দেখো, আর যে কোনো বৃত্তি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন করতে পারে। আমি যদি ব্যবসায়ী হতে চাই ব্যবসায়ী করতে পারবো, আমি যদি শিক্ষকতা করতে চাই শিক্ষকতা করতে পারবো, আমি যদি অধ্যাপনা করতে চাই অধ্যাপনা করতে পারবো, আমার যদি নির্দিষ্ট যোগ্যতা মান থাকে তবে আমি করতে পারবো। ঠিক আছে, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন করতে পারবে। তো আমাদের ভারতবর্ষের সংবিধানে যে 6টি মৌলিক অধিকার, যে 6টি স্বাধীনতার অধিকার প্রথমে 19 নম্বর ধারায় বলা রয়েছে, সেইগুলি আমি আপনাদের সংক্ষেপে বললাম। এর সাথে কিন্তু এক্ষেত্রে খুব জরুরি, আমি বলি যে সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের এটা জানা দরকার। এভরি ইন্ডিয়ান সিটিজেন শুড লার্ন দিস, কি না, দেয়ার ইজ এ রিজনেবল রেস্ট্রিকশন অর সাম রেস্ট্রিকশনস, যেগুলি কনস্টিটিউশনেই বলা রয়েছে 19-এর 2 নম্বর ধারায় সেগুলি বলা রয়েছে। কি বলা রয়েছে দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। বলছে যে নাথিং ইন সাব ক্লজ এ অফ ক্লজ 1 শ্যাল এফেক্ট দ্য অপারেশন অফ এনি এক্সিস্টিং ল। ঠিক আছে, বর্তমানে যে সমস্ত আইন আছে সেই আইনগুলির কাজকর্মের বা কার্যের অপারেশনের কোনো বাধার সৃষ্টি হবে না। অর প্রিভেন্ট দ্য স্টেট, অথবা রাষ্ট্রকে বাধা দিতে পারবে না, মেকিং এনি ল, কোনো আইন তৈরি করার ক্ষেত্রে, ইন সো ফার অ্যাজ সাচ ল ইম্পোজেস রিজনেবল রেস্ট্রিকশনস, অর্থাৎ রাষ্ট্র প্রয়োজনীয় বাধা নিষেধ আরোপ করতে পারবে। যে 6টি স্বাধীনতার কথা বললাম আমি, অর্থাৎ বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, স্বাধীন ভারতের সর্বত্র বসবাস স্থাপন করার অধিকার, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, যে কোনো পেশা বৃত্তি অবলম্বন করার অধিকার। ঠিক আছে, তো এই অধিকারগুলির উপরে যে অধিকারগুলি আছে আমাদের অধিকার আছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। আমরা মনে করি যে আমরা যা খুশি বলতে পারি। আপনারা সকলেই চিন্তা করে দেখবেন যে আমাদের দেশের রাজনৈতিক নেতারা অনেক সময় এমন এমন কথা বলেন মঞ্চে উঠে, এবং যেগুলি প্রচারিত হয়, যেগুলি সারা ভারতবর্ষের, সারা দেশের, সারা পৃথিবীর মানুষ শোনেন, সেই কথাগুলি যে কতটা অন্যায়, অনেক সময় সেই কথাগুলির মধ্যে কতটা যে বেআইনি কথা, অসাংবিধানিক কথা আমরা বলে থাকি, সেই কথাগুলি এখানটা বলা রয়েছে। দেখুন কি কি, তাহলে বলছি রিজনেবল রেস্ট্রিকশনস আমরা তাহলে জারি করতে পারি। এইবার বলছে যে অফ ইন্ডিয়া এবার মনে রাখতে হবে রিজনেবল রেস্ট্রিকশনসগুলি আমাদের সংবিধানে যেগুলি বলেছে সেইগুলি কি, দ্য সিকিউরিটি অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে, এবং সেটা অলরেডি বাধা নিষেধ আছে। আমরা এমন কথা বলতে পারি না, আমরা এমন কাজ করতে পারি না যেটা আমার রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মনে রাখবেন, ভারতবর্ষের কোনো নাগরিক এমন কথা বলতে পারে না বা এমন কাজ করতে পারে না যেটা রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাহলে অসাংবিধানিক, বেআইনি এবং তার জেল হতে পারে। ঠিক আছে। 2, ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেটস, অর্থাৎ আমাদের যে বিদেশি রাষ্ট্র আছে তার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটে বা ছেদ ঘটে এমন কোনো কথা, এমন কোনো উক্তি আমরা করতে পারি না। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটি ভারতীয় নাগরিককে। উই শ্যাল রিফ্রেইন ফ্রম মেকিং এনি স্টেটমেন্টস হুইচ মে ডিস্টার্ব দ্য রিলেশনশিপ বিটুইন আওয়ার অ্যান্ড আওয়ার ফ্রেন্ডলি কান্ট্রিজ। ঠিক আছে। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে পাবলিক অর্ডার। পাবলিক অর্ডার মানে জনশৃঙ্খলা। আমরা এমন কোনো কথা, প্ররোচনামূলক কথা বলতে পারি না যেটা বা এমন কোনো কথা, নোংরা কথা বলতে পারি না যেটা জনশৃঙ্খলা নষ্ট হয়। কোনো গালি দেওয়া, বাজে কথা বলা, নোংরা কথা বলা, অপরের নামে দুর্নাম করা, এইগুলি সব কি পাবলিক ডিসঅর্ডার হতে পারে, অর্থাৎ বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। ঠিক আছে, সেই কথাগুলি আমাদের বেআইনি, সাংবিধানিক এই সমস্ত কথা বলা। ডিসেন্সি অর মোরালিটি, যেগুলি শিষ্টাচার,
এবং নৈতিকতার বিরোধী। তাহলে শিষ্টাচার সম্পন্ন হতে হবে আমাদের কথা হতে হবে এবং আমাদের কাজ হতে হবে শিষ্টাচার সম্পন্ন এবং নৈতিকতা সম্পন্ন। ঠিক আছে? আমি বিশেষ করে বলবো আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের, যারা এই সমস্ত কথা বলেন। এই জন্য আমি আমার বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় বলি যে আমাদের পলিটিক্যাল লিডার্স মাস্ট বি গিভেন ট্রেনিং দিতে হবে তাদেরকে, যে আমাদের বিশেষ করে ফান্ডামেন্টাল, আমি অপরাধ নেবেন না, আপনারা অনেকেই জানেন আমার ফান্ডামেন্টাল রাইটস কী আছে, রিজনেবল রেস্ট্রিকশনস কী আছে। তবুও কখনো কখনো আমরা যে সমস্ত আচরণ করে থাকি, যে সমস্ত ব্যবহার করে থাকি, যে সমস্ত কথা বলে থাকি, সেই কথাগুলি অনেক সময় এর মধ্যে পড়ে না, অসাংবিধানিক কথা। কারণ সংবিধানে যে কথাগুলি বলছি আমি 19-এর 2 নম্বর ধারাতে আছে। ঠিক আছে? এই 19-এর 2 নম্বর ধারাতে রিজনেবল রেস্ট্রিকশনসের কথা বলা রয়েছে। তাহলে আমরা এইগুলি মাথায় রাখবো। পাবলিক অর্ডার আমাদের মেনে রাখতে হবে, ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন কান্ট্রিজ যেন বিঘ্নিত না হয়, এবং সেটা সিকিউরিটি অফ স্টেটের যেন থ্রেটিং না হয়। ঠিক আছে? অর ইন রিলেশন টু দ্য কন্টেম্পট অফ কোর্ট, আমরা আদালতের অবমাননা করতে পারি না। আদালত কোনো রায় দিল বা আদালতের বিচারপতির বিরুদ্ধে আমরা কোনো রকম কোনো খারাপ মন্তব্য, কুমন্তব্য করতে পারি না। উই ডু নট হ্যাভ দ্য রাইট, বাট স্টিল উই ডু। Many of our Indian politicians mainly do. যখনই করে এবং সেটা কেস হলে তার সাজা হওয়া উচিত, কারণ সংবিধানে বলা রয়েছে যেটা অসাংবিধানিক কাজ। আমরা কোনো ভারতীয় নাগরিক এটা করতে পারি না, মনে রাখতে হবে। আর ডিফেমেশন, কারোর প্রতি নিন্দা করতে পারি না আমরা। ডিফেমেশন, কাউকে অপবাদ দেওয়া, ডিফেম করা, নিন্দা করা করতে পারি না। শুধু তাই না, ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, কোনো অপরাধে উস্কানি দিতে পারি না আমরা, কোনো অপরাধে উস্কানিও দিতে পারি না। অথচ আমরা অনেক সময় দিয়ে বলি রাজনৈতিক নেতারা, এখনও সাম্প্রতিককালেও দেখছি কিছু না করে বলছে কেউ যদি আঙ্গুল তোলে তাহলে আঙ্গুল কেটে দেবো, বলে কেউ যদি মিছিলে যাবে তাহলে তাকে আমি দেখে নেব, তাহলে তাকেও আমাদের যে কলকাতাতে যে তিলোত্তমা ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে তার মতন অবস্থা করে দেবে। ভাবুন তো, এই কথাটা বলাতেই যদি পুলিশের কাছে কমপ্লেন করা যায় তাহলে এটাই তো অপরাধ, অসাংবিধানিক। এই কথাটাই অপরাধ, বলা যায় না। আপনি কোনো ব্যক্তির সম্ভ্রমে, কোনো ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। কোন ব্যক্তি মিছিলে যাবে, কোন ব্যক্তি মিটিংয়ে যাবে, শান্তিপূর্ণ মিছিলে, সেটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু দেখতে হবে সেটা নিরস্ত্র হচ্ছে কিনা এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা। ঠিক আছে? ওকে। তারপরে ইনসাইটমেন্ট, কোনো অফেন্সের ইনসাইট করতে পারবেন না, কোনো অপরাধে আপনি প্ররোচনা দিতে পারবেন না। কোনো ব্যক্তি ভারতবর্ষের কোনো নাগরিক করতে পারবে না, করলেই কিন্তু অপরাধ। আর or preventing the disclosure of information received in confidence except when required in public interest। এবং যদি কেউ যে পদাধিকার বলে সরকারের যে সমস্ত গোপন তথ্য জানতে পাচ্ছেন, তিনি কখনো প্রকাশ করবেন না কাউকে, কখনোই সেটা প্রকাশ করবেন না। সেটা কেবলমাত্র পাবলিক ইন্টারেস্টে, অর্থাৎ সরকারের প্রয়োজনে বা জনস্বার্থ ছাড়া সেটা কখনো প্রকাশ করা যাবে না। ঠিক আছে? আমি রাইট টু আমাদের ফ্রিডম আর্টিকেল 19 সম্পর্কে বললাম। এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের বর্তমান পরিপ্রেক্ষিতে। আর্টিকেল 20-তে বলা রয়েছে যে আইন ভঙ্গের অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে আইন অনুসারেই শাস্তি দিতে হবে, বেআইনিভাবে শাস্তি দেওয়া যাবে না। আর্টিকেল 20-তে 21 নম্বর ধারায়, অনেক সময় অনেকেই বলেন 21 নম্বর ধারায় বলা রয়েছে কোনো ব্যক্তিকে তার জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। রাইট টু লাইফ, আমি জীবনের, আমার বেঁচে থাকার অধিকার আছে। কোনো ব্যক্তির বেঁচে থাকার অধিকারকে লঙ্ঘিত বা কার্টেল করা যাবে না, অসাংবিধানিক। ঠিক আছে? আর্টিকেল 21-এর 1-তে বলা রয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। ওকে। এইবার মৌলিক অধিকার আমাদের 23 থেকে, এটা 22 অবধি বলে দিলাম। এবার 23 থেকে 24 হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। 23 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে মানুষ নিয়ে কোনো ব্যবসা, মানে হিউম্যান ট্রেড, যে মানুষ বিক্রি করলাম, আগে যেমন হতো না দাস বিক্রি করা, কৃতদাস বিক্রি করা, কৃতদাস কেনা, এইটা এখন নিষিদ্ধ করা রয়েছে সংবিধানে আর্টিকেল 23-এ। তার শুধু তাই নয়, বেগার খাটানো বা অনুরূপভাবে বলপূর্বক শ্রমদানে বাধ্য করা যাবে না কোনো ব্যক্তিকে, তোকে এটা করতেই হবে।
তুই আমার কাছে কাজ করিস, তোর বাবা কাজ করেছে, তুই গরিব, তুই আমি এই বেগার খাট, বিনা পয়সায়, তোকে কোনো পয়সা দেওয়া হবে না, তোকে কাজ করতে হবে, এইটা করা যাবে না। সংবিধান 23 নম্বর ধারায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। 24 নম্বর ধারায় বলা রয়েছে যে 14 বছরের কম বয়সী শিশুদের কলকারখানায় কাজ করানো যাবে, নিষিদ্ধ করা হয়েছে, এবং বিপজ্জনক কাজেও নিষিদ্ধ করা রয়েছে। কিন্তু অনেক জায়গায় আমরা করি, যেখানে করে সেখানে এই কৈলাস সত্যার্থী এইটাই তো এই কাজ করেন, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেলেন, মনে আছে? তিনি ইউসুফ মালালাই ওর সাথে নোবেল পুরস্কার পেলেন, প্রবাবলি 2022 কি 21-এ পেয়েছিলেন। কেন আমার সালটা মনে নেই, সম্প্রতিই পেয়েছেন, 2-3 বছর আগেই পেয়েছেন। কেন? কারণ তিনি ওই 14 বছর বয়সী যারা শিশু, 18 বছরের নিচেই শিশু ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী, কিন্তু 14 বছরের নিচে ছেলে মেয়েদের বেগার খাটানো, এইটা বা বিপজ্জনক কাজে লাগানো, সেইটা একদমই বেআইনি কাজ, সংবিধান কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে আর্টিকেল 24 নম্বর ধারায়। এটা অসাংবিধানিক, ঠিক আছে? 25 নম্বর ধারায় 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার বলা রয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ধারা বলা রয়েছে, যেগুলি মানুষের প্রত্যেকটি নাগরিকের, ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের, আমাদের ভারতবর্ষ ধর্মীয় দেশ, ধর্মভাবাপন্ন দেশ, ঠিক তাই না? তো এখানে 25 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজের বিবেক ও বিশ্বাস অনুযায়ী ধর্ম আচরণ করতে পারবে, ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, ধর্ম প্রচার করতে পারবে এবং প্রসার করতে পারবে। আমার ইচ্ছা, আমি কোন ধর্ম গ্রহণ করবো, হিন্দু হব না, খ্রিস্টান হব না, মুসলিম হব না, বুদ্ধিস্ট হব, সেটা আমার ব্যাপার। প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার 25 নম্বর ধারায়, আমি যে আমার ধর্মকে প্রচার করব, প্রসার করব, আমার ধর্মকে আমি গ্রহণ করব, পালন করব, ঠিক আছে? এটা আমার মৌলিক অধিকার সংবিধানের 25 নম্বর ধারা অনুযায়ী। 26 নম্বর ধারায় বলা রয়েছে যে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ধর্ম প্রচারের জন্য এবং নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে এবং তাও পরিচালনাও করতে পারবে ধর্মীয় প্রতিষ্ঠান। সংবিধানের 27 নম্বর ধারায় বলা রয়েছে যে কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের উন্নতি এবং রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিকে বা কোনো সংস্থাকে কোনো চাঁদা দিতে হবে না। মনে আছে জিজিয়া কর চালু করেছিল আকবর প্রভাবে নাকি কোনো একজন মুসলিম সুলতান সম্রাট আমাদের ভারতবর্ষে জিজিয়া কর চালু করেছিল, মানে ধর্মীয় কর চালু করেছিল। সংবিধানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা রয়েছে আর্টিকেল 27-এ, অর্থাৎ 27 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ধর্মের জন্য, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য, ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়নের জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়া বাধ্য করা যাবে না। সংবিধানের 28 নম্বর ধারায় বলা রয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি স্বার্থে, সরকারি অর্থে পরিচালিত, সেখানে ধর্মশিক্ষা দেওয়া যাবে না। মনে রাখতে হবে 28 নম্বর ধারায় খুব গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, কোনো স্কুল বা কোনো কলেজে যেখানে সরকারের অর্থ রয়েছে সেখানে কিন্তু কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। কিন্তু যেমন আমি আগে যে যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ ঘাটালে শিক্ষকতা করতাম, সেটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যোগদা সৎসঙ্গের তৈরি। সেখানে কিন্তু ধর্মীয় শিক্ষা একটা পার্ট ছিল, সেটা দেওয়া হতো। তবে কি সেক্ষেত্রে গার্জিয়ানদের অর্থাৎ অভিভাবকদের অনুমতি সাপেক্ষে সেটা করা যেতে পারে, মনে রাখতে হবে, ঠিক আছে? সংবিধানের 29 এবং 30 নম্বর ধারায় সংস্কৃতি এবং শিক্ষা সংক্রান্ত অধিকার বলা রয়েছে। 29 নম্বর ধারায় বলা রয়েছে যে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে যে কোনো স্থানে বসবাসকারী নাগরিক কিন্তু নিজ ভাষা ও লিপি সংরক্ষণের অধিকার ভোগ করতে পারবে। নিজের ভাষা, আমি সাঁওতাল হতে পারি, তাহলে আমার ভাষা, আমার যদি অন্য ভাষা হয় আমি সেটা পালন করব এবং সংরক্ষণ করব এবং সেটা তার সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। নিজ নিজ ভাষা এবং লিপি এবং সংস্কৃতির আমার যে নিজস্ব কালচার, আমি যদি কোল হই, ভিল হই, মুন্ডা হই, সাঁওতাল হই, আমি যে কোনো জারোয়া হই, যা খুশি হতে পারি, আমার যে কোনো ভাষা, আমার যে ভাষা, আমি যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের লোক হতে পারি, যে কোনো ভাষাভাষী সম্প্রদায়ের লোক হতে পারি, তাহলে আমার যে ভাষা, আমার যে ধর্ম, আমার যে কালচার বা সংস্কৃতি, সেইগুলি রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের অধিকার আমার আছে, প্রত্যেকটি নাগরিকের আছে সংবিধানের 29 নম্বর ধারা অনুযায়ী। সংবিধানের 30 নম্বর ধারায় কী বলা রয়েছে? ধর্মীয়, ভাষাগত ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিজের ইচ্ছা অনুযায়ী তাদের শিক্ষা প্রতিষ্ঠান, কোনো খ্রিস্টান স্কুল হলো, কোনো খ্রিস্টান মাইনরিটি এখানে ভারতবর্ষে, মুসলিম ওরা মাইনরিটি, তারা নিজেদের ধর্মীয় সম্প্রদায়ের জন্য তারা যদি মনে করে, তাহলে সংখ্যালঘু নিজেদের ইচ্ছা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে সংবিধানের 30 নম্বর ধারায়, ঠিক আছে? এইবার মৌলিক অধিকার বলার পরে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় 32 থেকে 35 নম্বর ধারায় বলা রয়েছে। সেখানে কি বলা রয়েছে?
সেখানে কনস্টিটিউশনাল রেমিডিস অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা রয়েছে। অর্থাৎ উপরের যে সব কথা বললাম, মানে 14 থেকে একদম আপনার 30 অবধি এই ধারাগুলিতে, এই অনুচ্ছেদগুলিতে যে সমস্ত অধিকারগুলি কথা বলা রয়েছে, এই অধিকারগুলি যদি কখনো মানুষের লঙ্ঘিত হয়, এই অধিকারগুলি যদি মানুষ ভোগ করতে না পারে, তখন কিন্তু কতকগুলি সাংবিধানিক প্রতিবিধানের ব্যবস্থা করা রয়েছে, যেগুলি রিট নামে পরিচিত। যে মৌলিক অধিকারগুলি প্রয়োগের জন্য বিচার বিভাগের অর্থাৎ আদালতের শরণাপন্ন প্রত্যেকটি নাগরিক হতে পারবে, যদি এই উপরোক্ত আমি যেগুলি বললাম এই মৌলিক অধিকারগুলি যদি মানুষের লঙ্ঘিত হয়। কি কি আমাদের রিট পিটিশন আমরা করতে পারবো? এক হচ্ছে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস এটি একটি আপনার সরকারি বা কোনো হেবিয়াস কর্পাস, ঠিক আছে। হেবিয়াস কর্পাস এর মানে হচ্ছে যে বন্দি প্রত্যক্ষীকরণ। আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি হেবিয়াস কর্পাস মানে বন্দি প্রত্যক্ষীকরণ। এটার অর্থ হচ্ছে যে কোনো সরকারি বা ব্যক্তিগত ব্যক্তির কাছে জারি করা হয় এইটা, যিনি অন্য কোনো ব্যক্তিকে তার হেফাজতে রেখেছেন, ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তিকে আদালতের কাছে হাজির করা হয়, যাতে তিনি কী কারণে আবদ্ধ ছিলেন তাতে আদালতকে জানাতে পারেন যে কেন তাকে আদালতে বন্দি করে রাখা বা তাকে গ্রেপ্তার করা হয়েছে বা তাকে কেন তাকে হেফাজতে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইটার জন্য এইটা কেন নেওয়া হয়েছে সেটাকে জানার জন্য সে আদালতে আবেদন করতে পারে, এবং আবেদন করলে দ্বিতীয় ব্যক্তিকে আদালতের কাছে হাজির করতে বাধ্য, হ্যাঁ, ঠিক আছে, যারা গ্রেপ্তার করবে, কারণ তিনি যাতে জানতে পারেন যে কী কারণে আবদ্ধ ছিলেন তা আদালতকে জানাতে পারেন। আচ্ছা, 1। 2 হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস এর কথা হচ্ছে কমান্ড, মানে আমরা আদেশ করছি, মানে একটি ব্যক্তিকে এমন কিছু সরকারি বা আইনি দায়িত্ব পালনের জন্য আদেশ দেয় যে সেই ব্যক্তি সম্পাদন করতে অস্বীকার করেছে। কোনো ব্যক্তি যদি কোনো আদেশ মান্য করতে অস্বীকার করে, তাহলে তাকে সেই ব্যক্তিকে আইন মান্য করতে বাধ্য করার জন্য এই ম্যান্ডামাস জারি করে আদালত। 3 হচ্ছে প্রহিবিশন। প্রহিবিশন এটা এখতিয়ারের সীমা অতিক্রম না করার জন্য উচ্চ আদালত নিম্ন আদালতে এই রিটটি জারি করে, ঠিক আছে। এইটা হচ্ছে অমীমাংসিত থাকার সময়, কোনো প্রসিডিং অমীমাংসিত থাকার সময় এই রিটটা জারি করা হয়, প্রহিবিশন। 4 হচ্ছে সার্টিওরারি। এর অর্থ হচ্ছে এই রিটটি আদালত বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে, আদালত বা ট্রাইব্যুনালের আদেশ বা সিদ্ধান্ত বাতিল সেটা জারি করা যায়, আদেশ দেওয়ার পর এটি জারি করা যেতে পারে। আর একটা কো ওয়ারেন্ট অর্থাৎ কোন অধিকারে, ঠিক আছে। এখানে আদালত দাবির বৈধতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ বিষয়ক একটি প্রক্রিয়া। এতে উচ্চতর আদালত কোনো সরকারি আধিকারিককে অপসারণ করতে পারবেন যদি তিনি অবৈধভাবে ওই পদটি গ্রহণ করে থাকেন, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধানে উল্লিখিত 14 থেকে 18 নম্বর ধারায় যে সমস্ত মৌলিক অধিকারগুলি বলা রয়েছে। আমি এর সাথেই চাইছিলাম যে আপনাদের মৌলিক কর্তব্য, এই অধিকারগুলি সম্পর্কে জানলাম, এবং অধিকারগুলি লঙ্ঘিত হলে কিভাবে তা সংরক্ষণ করা যাবে, আদালতের কাছে দ্বারস্থ কিভাবে হওয়া যাবে, এবং কিভাবে আদালতের কাছে দ্বারস্থে আমরা সুবিচার পেতে পারি সেই সম্পর্কে বললাম। এবার এই একটা ভিডিওর মধ্যে একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, অলরেডি 31 মিনিট হয়ে গেছে। আমি এর মধ্যেই আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি বা কর্তব্যগুলি আছে সেইগুলিও আমি আপনাদের তুলে ধরতে চাই। অধিকারগুলি জানলেই শুধু হবে না, আমাদের কী কী মৌলিক কর্তব্য আছে সেইগুলিও আমাদের জানতে হবে। সংবিধানে মোট অ্যাকচুয়ালি এই সংবিধানের যে আমাদের সংবিধানে যে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ আছে সেইগুলি কিন্তু আগে সংবিধান তৈরির সময় অর্থাৎ 1950 সালে কিন্তু এই কর্তব্যগুলি ছিল না। 1976 সালে আমাদের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সোভিয়েত রাশিয়ার থেকে, তদানীন্তন সোভিয়েত রাশিয়ার থেকে রাশিয়ার যে সমস্ত কর্তব্য আছে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের সংবিধানে, তখন কিন্তু আমাদের জরুরি অবস্থা চলছে 1975 থেকে 77 সাল পর্যন্ত, সেই সময় 1976 সালে মৌলিক কর্তব্যগুলি সংযোজিত হয়েছিল, ঠিক আছে। আমাদের সংবিধানের পার্ট 4-এর 4-এর এতে যেগুলি শুধুমাত্র মানে চতুর্থ অংশে আমাদের মৌলিক কর্তব্যগুলি আছে, উল্লেখ করা আছে। আর 2002 সালে শুধু 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে একটি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে, যেটা সংবিধানের পার্ট 4-এতে
যুক্ত করা হয়েছে। তাহলে এখন বর্তমানে প্রত্যেকটি ভারতের নাগরিকের মৌলিক কর্তব্য হচ্ছে 11টি, ঠিক আছে। আগে 10টি ছিল 1976 সালে তখন তৈরি হয়, পরে 1986 সালে ওই 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরেকটি 51 ক নম্বর ধারাটি যুক্ত হয়েছে। আচ্ছা, এবার দেখুন আমাদের মোট যে 11টা মৌলিক কর্তব্য রয়েছে, সেই 11টা মৌলিক কর্তব্য আমি আপনাদের তুলে ধরছি। কী কী 11টা মৌলিক কর্তব্য? না, 11টার মৌলিক কর্তব্য এটা 51 এ নাম্বার ধারায় যুক্ত করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন প্রথম 1 নাম্বার ধারা কি, আমি প্রথমে ইংরেজিতে বলি, তারপরে সেই ইংরেজিটার বাংলা করে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বলবো। এক হচ্ছে প্রথম 1 নাম্বার আমাদের যে কর্তব্য সেটা হচ্ছে বলছে, সংবিধানে বলা রয়েছে যে টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশনস, মানে সংবিধান মেনে চলতে হবে, অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশনস, এর যে আদর্শ সংবিধানে এবং যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেইগুলিকে আমাদের মেনে চলতে হবে, অ্যাবাইড বাই মেনে চলতে হবে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা মেনে চলতে হবে, অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যানথেম, এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে আমাদের প্রত্যেকটি ভারতীয় নাগরিকের, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে টু চ্যারিশ অ্যান্ড ফলো দ্য নোবেল ড্রিমস হুইচ ইন্সপায়ার্ড আওয়ার ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম, অর্থাৎ সেই সমস্ত মহান আদর্শ অনুসরণ করতে হবে এবং লালন পালন করতে হবে যার দ্বারা আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম অনুপ্রাণিত হয়েছিল। 3 নাম্বার টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সভারেন্টি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে সার্বভৌমিকতা, একতা বা ঐক্য এবং যে অখণ্ডতা রয়েছে তা সমুন্নত করা এবং রক্ষা করা ভারতবর্ষের প্রতিটি নাগরিকের কর্তব্য। মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, আমাদের সার্বভৌমত্ব বজায় রাখা, আমাদের ঐক্য বজায় রাখা, আমাদের যে ইন্টিগ্রিটি, ঐক্য, ইউনিটি, ঐক্য এবং ইন্টিগ্রিটি, সম্প্রীতি, সেই ভ্রাতৃত্ববোধ, সেইগুলিকে আমাদের রক্ষা করতে হবে, প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। তারপরে 4 নাম্বার হচ্ছে টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস হোয়েন কল্ড আপন টু ডু সো, অর্থাৎ দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় সেবা প্রদান করার জন্য যখন আহ্বান করা হবে সেটা করা আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। দেশকে রক্ষা করা আমাদের প্রত্যেকটি নাগরিকের মৌলিক কর্তব্য। 5 নাম্বার টু প্রমোট হারমোনি, হারমোনি মানে ঐক্য সম্প্রসারণ করতে হবে, অ্যান্ড দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড এমং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সমস্ত মানুষের মধ্যে ট্রান্সেন্ডিং রিলিজিয়ান, লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজিওনাল অর সেকশনাল ডাইভার্সিটিস, টু রিনাউন্স প্র্যাকটিসেস ডিরেগেটরি টু দ্য ডিগনিটি অফ উইমেন, অর্থাৎ ধর্মীয়, ভাষাগত এবং আঞ্চলিক বা বিভাগীয় বৈচিত্র্যকে অতিক্রম করে ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি এবং অভিন্নতা, ভ্রাতৃত্বের চেতনা উন্নীত করতে হবে। নারী জাতির মর্যাদার প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। ভারতবর্ষের প্রতিটি নাগরিকের কর্তব্য হলো আমাদের প্রত্যেকটি নারী, প্রত্যেকটি মহিলার প্রতি সম্মান এবং শ্রদ্ধা দেখানো। যদি আমরা প্রত্যেকটি নারীর জাতির প্রতি, প্রত্যেকটি মেয়ে বা মহিলা, হয় আমাদের মা, নয় আমাদের বোন, নয় আমাদের বৌদি, নয় আমাদের কাকিমা, জেঠিমা, দিদিমা, আমরা প্রত্যেকটি ছেলে মেয়ে ভারতবর্ষের সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমরা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি। তাহলে প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন করা, শ্রদ্ধা প্রদর্শন করা এবং তাদের প্রতি কুদৃষ্টি না দেওয়া, কখনোই না। কারণ মায়েরা, তারা হচ্ছে আমাদের মা, যারা আমাদের জন্ম দিয়েছে পেটে ধরে 10 মাস 10 দিন পেটে ধরে যারা জন্ম দিয়েছে, এত কষ্ট করেছে, তাদের প্রতি কখনো অবমাননা করা যাবে না। আমাদের ভারতের সংবিধানে বলে দেওয়া রয়েছে মৌলিক কর্তব্য, নারী জাতির মর্যাদার প্রতি অবমাননাকর যে সমস্ত অভ্যাস আছে সেই সমস্ত অভ্যাসগুলি আমাদের পরিত্যাগ করতে হবে, ঠিক আছে। নাম্বার 6 টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ কম্পোজিট কালচার, অর্থাৎ আমাদের যৌগিক বা মিশ্র সংস্কৃতির সমৃদ্ধ এবং মূল্যবান ঐতিহ্য সংরক্ষণ করতে। আমাদের ভারতবর্ষে বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম নিয়ে আমাদের দেশ,
এই সমস্ত কিছুকে নিয়ে চলতে হবে আমাদের। কারোর কিছুর মধ্যে আমরা কোনো কিছুর মধ্যে বৈষম্য করা চলবে না। সমস্ত কিছু যত সংস্কৃতি আছে এবং যতগুলি আমাদের ঐতিহ্যর আমাদের যে ভারতবর্ষের শাশ্বত চিরকালীন যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমাদের সংরক্ষণ করতে হবে। ঠিক আছে। 7 নাম্বার কি বলছে? টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ আছে সেইগুলিকে সংরক্ষণ করা এবং ইমপ্রুভ করা, তাদের উন্নয়ন ঘটাতে হবে। যেমন ধরুন আমাদের বন জঙ্গল, ফরেস্টস, লেকস, রিভার্স, ওয়াইল্ড লাইফ অ্যান্ড টু হ্যাভ কম্প্যাশন ফর লিভিং ক্রিয়েচার্স, অর্থাৎ আমাদের যে বন, হ্রদ, নদী এবং বন্যপ্রাণী সহ যে প্রাকৃতিক পরিবেশ তার সুরক্ষা করা এবং উন্নত করতে হবে। এবং জীবিত প্রাণীদের প্রতি যে সমস্ত জীবিত প্রাণী আছে তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। নাম্বার 7। 8 নাম্বার কী বলছে? 8 নাম্বার বলছে টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, আমাদের বিজ্ঞানসম্মত টেম্পার, মেজাজ আমাদের উন্নত করতে হবে। বিজ্ঞানসম্মত মেজাজ, কারোর প্রতি রেগে গেলাম, খুন করে দিলাম, গালাগালি দিলাম, বাজে কথা বলে দিলাম, নোংরা কথা বলে দিলাম, নোংরা কাজ করে দিলাম, এটা করা যাবে না। এটা আমাদের কর্তব্য না। ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জানা দরকার। বিশেষ করে আমি যেহেতু বাংলায় করছি, আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তো আমাদের বাংলা ভাষাভাষী প্রত্যেকটি নাগরিকের জেনে রাখা দরকার এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ঠিক আছে। আমরা কিন্তু আমাদের বিজ্ঞানসম্মত মেজাজ আমাদের বৃদ্ধি করতে হবে, অর্থাৎ বৈজ্ঞানিক বিকাশ, তাহলে টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম, মানবতাবাদের বিকাশ করতে হবে, অ্যান্ড দ্য স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্ম, আমাদের প্রত্যেকের মধ্যে অনুসন্ধান এবং সংস্কারের চেতনা, অনুসন্ধান করব, আমরা গবেষণামূলক কাজ করব, অনুসন্ধান স্পৃহা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে, এটা আমাদের কর্তব্য। এবং সংস্কারের, আমাদের ভারতবর্ষের যে কম্পোজিট কালচার, ভারতবর্ষের যে বিরাট সংস্কৃতি, এত উন্নত সংস্কৃতি সভ্যতা, সেইগুলির সংস্কারের চেতনা আনতে হবে আমাদের প্রত্যেকটি ভারতবাসীর মধ্যে। ঠিক আছে। আর প্রত্যেকের মধ্যে বৈজ্ঞানিক চেতনার বিকাশ ঘটাতে হবে। ঠিক আছে। নাম্বার 9 টু সেফগার্ড দ্য পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজিওর ভায়োলেন্স। দেখবেন অনেক সময় গণ্ডগোল হলে, হিংসা হলে সরকারি সম্পত্তি, বাস ভেঙে ফেলছে, রেল লাইন ভেঙে ফেলছে, লোকে হসপিটাল জ্বালিয়ে দিচ্ছে, মানুষ যানবাহন জ্বালিয়ে দিচ্ছে, এইগুলি করা যাবে না। এটা আমাদের মৌলিক কর্তব্য না। প্রত্যেকটি নাগরিকের মৌলিক কর্তব্য হচ্ছে আমাদের সরকারি সম্পত্তি, টু প্রোটেক্ট অ্যান্ড টু সেফগার্ড পাবলিক প্রপার্টি, সরকারি সম্পত্তিকে সংরক্ষণ করতে হবে, অ্যান্ড অ্যাবজিওর ভায়োলেন্স, এবং সমস্ত রকমের ভায়োলেন্স বা হিংসা পরিহার করতে হবে। ঠিক আছে। মহাত্মা গান্ধী বলেছিলেন যে অহিংস আন্দোলন, মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং, তারপরে সারা পৃথিবীর বিভিন্ন মানুষ, বারাক ওবামা, উনিও খুব ভক্ত, তারপরে জাপানের যে মারা গেলেন, জাপানের যে প্রাইম মিনিস্টার ছিলেন শিনজো আবে, তারপরে সারা পৃথিবীর মানুষরা, ভিয়েতনাম যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছে, সারা পৃথিবী জুড়ে মানুষ গান্ধীজির অহিংস আন্দোলনকে গ্রহণ করেছে। সেই জন্যই তো গান্ধীজি সারা পৃথিবীতে পূজিত হন। তাহলে হিংসাকে পরিহার করতে হবে আমাদের, আর আমাদের ভারতবর্ষের যে সরকারি সম্পত্তি আছে তার সংরক্ষণ করতে হবে। 10 নাম্বার মৌলিক কর্তব্য কী আছে? টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স ইন অল স্পিয়ার্স অফ ইন্ডিভিজুয়াল, আচ্ছা, অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি সো দ্যাট the nation constantly rises higher levels of endeavor and achievement, অর্থাৎ ব্যক্তি এবং সমষ্টিগত কার্যকলাপের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দিকে আমাদের প্রচেষ্টা করতে হবে, যাতে জাতি ক্রমাগত কৃতিত্বের উচ্চ স্তরে উঠতে পারে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি স্তরে আমাদের শ্রেষ্ঠত্বের দিকে যাতে আমরা সুপিরিয়রিটি অর্জন করতে পারি। আমি যে বইটা করেছি সম্প্রতি, হাউ ক্যান ইন্ডিয়া বিকাম এ সুপার পাওয়ার বাই 2047 এ ভিশন, এই বই বলেছি যে ভারতবর্ষকে 2047-এর মধ্যে আমাকে সুপার পাওয়ার হতে হবে। ঠিক আছে, এটা আমার ভিশন। তাহলে কিভাবে করতে হবে? সেই জন্যে প্রত্যেককে অংশগ্রহণ প্রয়োজন, বিশেষ করে ছাত্র সমাজ এবং যুব সমাজের বিশেষ অংশগ্রহণ প্রয়োজন। তাহলে আমরা আমাদের সকলকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যেতে হবে, ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমাদের প্রয়াস চালাতে হবে, যাতে আমরা শ্রেষ্ঠত্বের দিকে ক্রমশ এগিয়ে যেতে পারি। ঠিক আছে, এই জন্য আমাদের ক্রমাগত জাতি হিসাবে আমাদের ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে আমরা কৃতিত্বের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারি। নাম্বার 11, যারা
প্রত্যেক বাবা মায়ের কর্তব্য 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে বিদ্যালয়ে পাঠাতে হবে, অর্থাৎ শিক্ষার আঙিনা আনতে হবে। 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুর পিতামাতার মৌলিক কর্তব্য। এখানটা বলা রয়েছে ইংরেজিটায়, হু ইজ এ প্যারেন্ট অর গার্ডিয়ান টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন to his child or as the case may be ward between age of 6 and 14 years। তাহলে 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের একটি নতুন মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছিল, যা ব্যক্তি অধিকারকে সামাজিক দায়িত্ববোধের অনুভূতি প্রদানের লক্ষ্যে শিক্ষার অধিকারকে যুক্ত করা হয়েছে। তাহলে এই কটা আমাদের মোট 11টি মৌলিক কর্তব্য আছে। তাহলে 12 থেকে 35 নম্বর ধারায় আমাদের সংবিধানে মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে, আর সংবিধানে আমাদের মোট 11টি মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে। আমি মৌলিক অধিকার এবং কর্তব্যগুলি সম্পর্কে সংক্ষেপে চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার, তাই অলরেডি 43 মিনিট হয়ে গেছে, এটা অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদের অনেক সময় নিলাম। আমি আশা করব যে আপনারা প্রত্যেকটা বাঙালি সকলেই, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন, আপনারা সকলে দেখবেন। मैं रिक्वेस्ट करता हूँ आप सब देखिए, इसको शेयर कीजिए और आप बात भी कीजिए सबका साथ कि ऐसे हमारा कॉन्स्टिट्यूशन में हमारा जो फंडामेंटल राइट्स एंड फंडामेंटल ड्यूटीज़ है, और उसका साथ जो রিজনেবল রেস্ট্রিকশনস है वो भी আপনারা সকলে বলুন এবং এটা নিয়ে আলোচনা করুন। এবং আমি অনুরোধ করব, আমাদের কনস্টিটিউশন আছে, আদারওয়াইজ আপনারা গুগলে দেখুন যে হোয়াট আর দ্য রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড হোয়াট আর দ্য ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স। আমার মনে হয় তাহলে আপনারা, যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা বারবার দেখুন, অথবা আপনারা মোবাইলে, নিজেদের মোবাইলে দেখে নিন, কিন্তু আপনারা দয়া করে জানুন। তাহলে আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের দেশ আরও অনেক ভালো হবে, অনেক উন্নত হবে। যখন আমরা সচেতন হব, যখন আমরা সচেতন হব, তখনই আমরা উন্নত হব এবং ভারতবর্ষের উন্নতি দ্রুত গতিতে ত্বরান্বিত হবে। আমি সবসময় বলি, নলেজ ইজ পাওয়ার। কি? নলেজ ইজ পাওয়ার। আমার সাথে বলুন, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। ঠিক আছে? তাহলে যার জ্ঞান আছে সেই শক্তিশালী। তাহলে চলুন আজকে থেকে আমরা সকলেই শক্তিশালী হই, সকলেই আমরা শক্তি সম্পন্ন হই, তাহলে আমরা এম্পাওয়ার্ড হই, আমরা সকলে সশক্তকরণ হোক আমাদের। ঠিক আছে? আমাদের সকলের এম্পাওয়ারমেন্ট হোক। আমার এই কথা বলি আজকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।